নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা। আশা করি আপনাদের এবছরের দুর্গাপুজোটা খুবই ভালোভাবে কাটবে। মহালয়ার পুণ্যতিথিতে প্রতি বছরই আমরা আপনাদের জন্য নতুন নতুন গল্প উপস্থাপিত করে থাকি। তেমনি এবছরও আমরা আপনাদের জন্য একটি নতুন রহস্যময় গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি। গল্পের নাম শাহজাদা সুজার সিন্দুক, লেখক ধীরেন্দ্রলাল ধর। শুরু করব আজকের আমাদের গল্প। তার আগে আপনাদের বলে রাখি, এই গল্পটি কিন্তু আমরা নিয়েছি সেরা 101 গোয়েন্দা গল্প এই বই থেকে, এবং লেখক ধীরেন্দ্রলাল ধর 12 জুলাই 1913 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। আর্য মিশন ইনস্টিটিউট অফ বিদ্যাসাগর কলেজ থেকে শিক্ষা সম্পূর্ণ করেন। তিনি গল্প, উপন্যাস, গোয়েন্দা ও অ্যাডভেঞ্চার কাহিনী, জীবনী, নাটক, প্রবন্ধ সাহিত্যের প্রায় সমস্ত শাখাতে অবদান রেখে গেছেন। তার উল্লেখযোগ্য রচনা হল আমার দেশের মানুষ, পশ্চিম দিগন্তে, সিপাহী যুদ্ধের কাহিনী, রংমহল, ঢেউ, বড় সাহেব, মন্দিরে মন্দিরে ইত্যাদি। 1991 সালে 20 সেপ্টেম্বর তিনি মারা যান। আজকে আমরা তারই লেখা কিন্তু একটি রহস্যময় কাহিনী আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। মহালয়া উপলক্ষে আমাদের আজকের বিশেষ নিবেদন ধীরেন্দ্রলাল ধরের লেখা শাহজাদা সুজার সিন্দুক। গোবিন্দ একটা সুটকেস হাতে নিয়ে বাস থেকে নামল। গোপালও তাকে অনুসরণ করল। গোবিন্দ বলল, এবার কিন্তু অনেকখানি পথ হাঁটতে হবে। গোপাল বলল, কেন, রিক্সা পাওয়া যাবে না? না রে না, এইখানে নগদ পয়সা দিয়ে রোজ রোজ রিক্সা ভাড়া করার মতন মানুষ নেই। এত পয়সাও আর কারোর কাছে নেই। দুজনে গ্রামের পথে হাঁটতে শুরু করলো। সন্ধ্যা ঘনিয়ে আসছে। গ্রামের পথ বেশ ফাঁকা হয়ে এসেছে। পথে একদিকে মাঠ, আরেকদিকে বাড়ি ঘর। বেশিরভাগ বাড়ি পাকা, নয়তো টিলের চালা। চাতালে কিছু কিছু বাসিন্দাদের দেখা যাচ্ছে। তারা কৌতূহলী দৃষ্টি দিয়ে এই নবাগত প্রতীকদের দিকে তাকাচ্ছে। শেষে একটা পাঁচিল ঘেরা বাড়ির ফটকের সামনে তারা এসে পড়ল। ফটক খোলাই ছিল, পাশে দারোয়ানের ঘর। গোবিন্দ ডাকল, দারোয়ান, এই নকুল, নকুল। ঘরের পেছন দিকে একটা মানুষ ছুটে এলো। খানিকক্ষণ অবাক হয়ে তাকালো গোবিন্দর দিকে, তারপর বলল, ছোটবাবু, এইছেন? এই কত বছর পরে এলেন? তুমি ভালো আছো তো নকুল? দেবুয়া কোথায়? ও ভালো আছে? এই তো বাবু, ছেলে এখানেই ছিল। এই গেল কোথায়? দেবুয়া, এই দেবুয়া। ঠিক আছে ঠিক আছে, বাদ দাও, ও আসুক। তুমি ততক্ষণ আমাদের থাকার ঘরটা খুলে দাও। আমরা দুজন থাকবো, খাওয়া দাওয়াও করবো। সব ঠিক আছে বাবু, আগে একটা আলো জ্বেলে নি।
ঘর থেকে একটা হ্যারিকেন জেলে নিয়ে এলো নকুল। চওড়া বারান্দা আর পাশে সারি সারি কয়েকখানা ঘর। প্রথম ঘরখানায় নকুল খুলে দিলে, বলল, আজ রাতটা এই ঘরটাতে থাকুন বাবু, আর নয় একটা পছন্দ মতন ঘর আপনারা দেখে নেবেন। বড় ঘর, অর্ধেকটা জুড়ে তক্তপোষ পাতা, তার উপর একটা শতরঞ্চি গোটানো রয়েছে। পাশে একখানা টেবিল, একখানা বেতের ইজি চেয়ার আর একটি লম্বা বেঞ্চি। নকুল বলল, আগে বাবু, আপনারা একটু বাইরে দাঁড়ান, আমি একটু ঘরটা ঝাড়পোছ করে দিই। দুজনেই বারান্দায় বেরিয়ে এলো। বাইরে তখন অন্ধকারে গ্রামের স্তব্ধতা নেমে এসেছে। নকুল 10 মিনিটের মধ্যেই ঘর পরিষ্কার করে ফেলল। ঘরের মধ্যে এসে ওরা জামা কাপড় বদলাচ্ছে, এমন সময় দেবুয়া এসে পড়ল। বছর 25-এর এক যুবক। নকুল বলল, এই ছোট বাবু এসেছে, যা মুখ ধোয়ার জল তুলে দে, জল তুলে দে। দেবুয়া অবাক হয়ে তাকালো। ছোট বাবু, গোবিন্দ বলল, আমি আর আমার এক সঙ্গী, আমরা এখানে 2-10 দিন থাকবো। বেশ তো বাবু। গোবিন্দ ও গোপাল বারান্দার অন্ধকারে এসে দাঁড়িয়েছিল। একসময় নকুল এসে বিস্কুট আর চা দিয়ে গেল। তারপর পাশের ঘরখানা খুলে অন্ধকারের মধ্যে দিয়েই দুটো স্টিলের চেয়ার বার করে এনে পেতে দিল। বলল, বাবুরা, বসুন বসুন, আমি আগে আলোটা নিয়ে আসি। গোবিন্দ বলল, আলোর দরকার নেই বুঝলে, এই অন্ধকারটাই বেশ লাগছে। গোপাল বলল, ওদিকে তো গ্রামের ঘরে ঘরে আলো জ্বলছে, আর এই বাড়ি থেকে ভিতর অন্ধকার। নকুল বলল, আগে লোকে ওই বাড়িটাকে ভূতের বাড়ি বলে ছোট বাবু। পেছন দিকটা সবই তো ভেঙে পড়েছে, রাবিশের পাহাড় হয়ে আছে, আর তারপর তো জঙ্গল। ওই পুরো বাড়িতে নাকি আজকাল রাত বিরেতে মানুষ টানুষ দেখা যায়। বড়বাবু কতবার দেখেছেন, সেই জন্যই তো উনি ওই দিককার সব কিছু বন্ধ করে একা মানুষ এই দিকের ঘরটাতে থাকতেন, আমার ঘরের সামনাসামনি। তাছাড়া ওই ঘর থেকে আমার ঘর অব্দি একটা দড়ি বেঁধে ঘন্টা ঝোলানো আছে। রাতে দরকার পড়লে ওই ঘন্টা বাজিয়ে উনি আমাকে ডাকতেন। আপনারাও রাত্রিরে কোথাও বেরাতে হলে ওই ঘন্টা বাজিয়ে আমাকে ডাকবেন। এই যে দেখুন। নকুল ওদিক থেকে একটু সরে গিয়ে জানলার থেকে ঝুলানো একটা দড়িতে টান দিল। নকুলের ঘরে ঠং ঠং করে ঘন্টা বাজছে। গোবিন্দ বলল, তুমি কি ভয় দেখাচ্ছ নাকি নকুল? আগে না বাবু, তবে তো সাবধানে টাকাটা ভালো। কর্তাবাবু কত রাতে চাঁদের আলোতে ওই পেছনের পুরো বাড়িতে মানুষ দেখেছে। বেশ তো, তবে আমরাও দেখব, দরকার হলে আলাপও করব। আমাদের কাছে বন্দুকও আছে। ও বন্দুক? ওই আনেননি তো। কর্তাবাবুর বন্দুক ছিল, তা কর্তাবাবু মারা যাবার পর পুলিশে সেটা নিয়ে গেল। আমাদের ছোট বন্দুক, মানে পিস্তল। ভূত যদি সামনে আসে তবে তাকে গুলি খেতে হবে। নকুল কিন্তু আর কিছু বলল না। চা খাওয়া শেষ হওয়া অবধি চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর কাপ দুটো নিয়ে গেল। গোবিন্দ বলল, 1 বিঘের উপরে বাড়ি ও 5 বিঘের উপর বাগান। এককালে বাড়িটা জমিদারির একটা অবশেষ। এখন কয়েকটা দিন এইখানে থেকে সব বিলি ব্যবস্থা করে যাই। কাজের ভিড় থেকেও কদিনের ছুটি পাওয়া যাবে। ঘণ্টাখানেক পরে নকুল খাবার নিয়ে এলো। ভাত, ডিমের ডালনা ও পাঁপড় ভাজা। বলল, বাবুরা, আজ এটা খান, কাল সকাল থেকে আমি মাছের ব্যবস্থা করব। দেবুয়াও এলো পেছনে জলের জগ নিয়ে। খেতে বসে গোপাল সহসা প্রশ্ন করল,
নকুল, তোমরা ভূত দেখেছো? রাতে ওসব কথা কাক বাবু, যা শুনবার সকালবেলা দিনের বেলা শুনবেন। তবে রাতে বাবু ঘন্টা না বাজিয়ে আমাকে না ডেকে একদম ঘর থেকে বেরাবেন না। রাতে ঝড় উঠল, তারপরেই শুরু হলো ঝমাঝম বৃষ্টি। বিছানার দিকের জানলাগুলো বন্ধ করে দিয়ে দুজনেই শুয়ে পড়ল। শুতে না শুতেই ঘুম। কোনো এক সময় গোবিন্দর মনে হলো তার গায়ের উপর দিয়ে কে যেন হাত বোলাচ্ছে। ঘুম ভেঙে গেল, চোখ মেলে দেখল সত্যি তার দেহের ওপর বুকের কাছে একখানা সাদা হাত, 5টি আঙুল যে অবধি সাদা, আলোকিত। বিস্ময় ও ভয়ে শুধু গোবিন্দ তাকিয়েই রইল। হাতখানি একসময় নেমে এলো তার কপালের উপরে, কনকনে বরফের মতন ঠান্ডা। গোবিন্দ সর্বাঙ্গ শিউরে উঠল। পরক্ষণেই তার মনে পড়ল পিস্তলটার কথা। বালিশের তলায় সেটা রাখা আছে, কিন্তু বালিশের তলায় হাত দিয়ে সে পিস্তল পেলে না। তারপরে দেখল সে সাদা হাতটা পিস্তল তাক করে তার পানেই ধরেছে। সর্বনাশ হয়ে গেছে, পিস্তলে তো গুলি ভরা আছে। পরক্ষণেই পিস্তলের মুখ ঘুরে গেল। জানলা দিয়ে বাইরের দিকে দুটো গুলি চালিয়ে সেই হাতখানি পিস্তলটাকে টেবিলের ওপর ফেলে দিল। তারপরেই হাসির শব্দ, সঙ্গে সঙ্গে হাতখানি মিলিয়ে গেল। এতক্ষণে গোবিন্দ যেন কিছু সচেতন হলো। টর্চের কথা ওর মনে এলো। বালিশের পাশ থেকে টর্চ টেনে নিল, টর্চ জ্বাললো। গোপাল তখন উঠে বসেছে, বলল, ব্যাপারটা কি হলো? টেবিলের উপর হ্যারিকেনটা মিটমিট করে জ্বলছিল। গোবিন্দ এবার সেটাকে বাড়িয়ে দিল। ঘরের দরজা যথারীতি বন্ধ, ওইদিকে জানলাগুলি যেমন খোলা ছিল তাই আছে। বাইরে বৃষ্টি পড়ছে, ঝিমঝিমে অন্ধকার রাত। গোবিন্দ বালিশের তলা থেকে হাত ঘড়িটা নিয়ে দেখল রাত 12টা বেজেছে। এই দুপুর রাতে ঘরে ভুতুরে হাত। গোবিন্দ বলল, হাতখানা আমার কপালে রেখেছিল, একদম কিন্তু চিল ঠান্ডা বরফের মতন। কিন্তু ভূত তো ছায়া, সেই ভূত পিস্তল তুলে নিয়ে গুলি চালালো। কিন্তু আলোচনা করে এইসব ব্যাপার আর ফসলা করা যায় না রে ভাই। হ্যারিকেনটা কমিয়ে দিয়ে দুজনে আবার শুয়ে পড়ল, কিন্তু ঘুম তখন আর চোখে নেই। সকালে নকুল যখন চা বিস্কুট নিয়ে এলো, গোবিন্দ বলল, জানো নকুল, কার রাতে একটা ব্যাপার ঘটে গেছে। দুপুর রাতে ঘরের মধ্যে একটা কাটা হাত এসে ঢুকেছিল। নকুল সব শুনল, তারপর বলল, ঘরটা বাবু অনেকবার দেখেছেন, সেই জন্যই তো তিনি ওই দিককার শোয়ার ঘরগুলো ছেড়ে আবার সামনাসামনি এই ঘরটায় চলে এলেন। অমাবস্যার রাতে ওই পেছনের রামিসের ঢিপির ওপর মানুষ ঘুরতে দেখা যায়। বাবুকে কতবার বলেছিলাম মজুর দিয়ে ওই দিকটা পরিষ্কার করা, তা বাবুর বয়স হয়েছিল আর কিছু করার সামর্থ্য ছিল না। তুমি কি কখনো কিছু দেখেছো? ওই রামিসের ওপরে মানুষের ছায়া, সেটা আমি অনেকবার দেখেছি। রাতে তো আমরা ওইদিকে কেউ যাই না। চা খাওয়া শেষ করে গোবিন্দ বলল, চল গোপাল, পেছন দিকটা একবার ঢু মেরে আসি। বারান্দা পেরিয়ে একটা উঠোনের মতন, তারপরে অনেকখানি জুড়ে দোতলা বাড়ির ধ্বংসাবশেষ। রাবিশের ঢিপি ভাঙা, থামের মাথায় ছাদ ধসে পড়েছে। গোবিন্দ আশপাশ দিয়ে একটু ভেতরে যাবার চেষ্টা করছিল, এমন সময় দেবুয়া এসে পড়ল। বলল, বাবু, এক গাছা লাঠি না নিয়ে যাবেন না? 2 মাস আগে একটা সাপুড়ে এসে এইখান থেকে 4খানা গোখরো সাপ ধরে নিয়ে গেছে। গোবিন্দ আর এগাল না। গোপাল বলল, একটা ভালো সম্পত্তি পেয়েছ, তাও আবার ভূতের বাড়ি সাপের বাসা।
গোবিন্দ বলল, অনেক জমি বেচে দিলে ভালো টাকা পাবো। এদেশের আগের অনেক জমিদার বাড়িরই এই অবস্থা। চলো দেখি আশপাশটা একবার ঘুরে দেখে নি। দেবুয়া বলল, বাগানের ভেতরে ঢুকবেন না বাবু, এখন তো সব জঙ্গল হয়ে আছে। বর্ষা গেল, এবার সব সাফসুফ করব। বাইরে থেকেই দুজনে বাড়ির চারিপাশ ঘুরে দেখল। 5 বিঘের মতন বাগান, পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ি ভেঙে পড়ে গেলেও পাঁচিলটা কিন্তু ঠিক আছে। দেবুয়া বলল, কর্তাবাবু পাঁচিলটা তদারক করতেন, বছর বছর সারাতেন, বলতেন পাঁচিল চলে গেলে জমি বেহাল হয়ে যাবে, গাছের ফল টল হয়ে যাবে নাকি বেওয়ারিশ, যা 2-10 টাকা আসছে সেইটাও আর আসবে না। বড় বড় থামের মাথায় টুকরো টুকরো খিলান, ভাঙা ছাদ বাইরে থেকে নজরে আসে। সেই সব ঢিপি আর রাবিশের মধ্যে একটা চাতাল নজরে আসে। 3 তলা অবধি সিঁড়ি উঠে গেছে। সিঁড়ির মাথায় 10 জন মতন দাঁড়ানোর একটি চাতাল। সেইকালে দুর্গের যেন একটা পর্যবেক্ষণ তোরণ। গোবিন্দ জিজ্ঞাসা করল, দেবুয়া, ওই চাতালটার উপরে কি ওঠা যায়? কেন যাবে না? আমি তো রোজই বিকালে উঠি বাগানটার উপর নজর রাখার জন্য। ওইদিকে যাওয়ার রাস্তাটা আমি পরিষ্কার করে রেখেছি। এখন যাবেন তো চলুন না, আমি নিয়ে যাচ্ছি। তখন দেবু গোপাল ও গোবিন্দকে নিয়ে সেই পর্যবেক্ষণ তরুণে এসে উঠল। বলল, আমরা এটাকে বলি দর্শনী চাতাল। এইখান থেকে আপনি এই জমিদার বাড়ির বাগান আর সারা গ্রাম দেখতে পাবেন। আমার বাবু এখানে বসে থাকতে খুব ভালো লাগে। চাতালের উপর 3 ফুট পাঁচিল দেওয়া আছে। গোবিন্দ ও গোপাল পাঁচিলের পাশে দাঁড়িয়ে দেখতে লাগলো। আগাগোড়া গ্রামখানা নজরে আসে। পথ, হাটের মাঠ, একদিকে জমিদারের বাগান, আবার এই ভাঙা বাড়ির যতদূর রাবিশের ঢিপি। সহসা গোবিন্দের নজরে পড়ল যেন একটা ঢিপির পাশে একটা মানুষ পড়ে আছে। বলে উঠল, গোপাল, ওই 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 একটা মানুষ পড়ে আছে না? ওই যে ওই ঢিপিটার পাশে। গোপাল দেখে শুনে বলল, তাই তো মনে হচ্ছে। দেবুদা, একটু দেখো তো। দেবুয়া দেখল, দেখে তরতর করে নেমে গেল চাতাল থেকে। গোবিন্দ ও গোপালও নেমে এলো তার পিছু পিছু। দেবু আগেই সেই ঢিপিটার কাছে পৌঁছে গেছে। বলল, বাবু, বাবু এ তো খুন হয়ে গেছে। খুন হয়ে গেছে? কে এটা? এইখানকার চৌকিদার ধনুয়া। তক্ষুনি দেবুয়া সাইকেল নিয়ে থানায় ছুটল। দারোগা এলো, ইনকোয়ারিও হলো। দারোগা বলল, গুলি করে মেরেছে। কিন্তু এই ভাঙা বাড়িতে ধনুয়াকে গুলি করলো বাকে? আর কেনই বা করলো? তারপর দারোগা প্রশ্ন করল, আপনাদের কোনো বন্দুক বা পিস্তল আছে? হ্যাঁ, আমার কাছে পিস্তল আছে। আমি পুলিশ কোর্টের উকিল তো, কয়েকটা মামলায় আমি খুনিকে ধরে দিয়েছিলাম। তখন আমাকে খুন করার ভয় দেখানো হয়েছিল। সেই সময় আত্মরক্ষার জন্য লালবাজার থেকে আমাকে পিস্তলের লাইসেন্সটা দেয়। আসামি ধরে দিয়েছিলেন? আপনি কি গোয়েন্দাগিরি করেন বুঝি? আগে নির্দোষ মক্কেলকে বাঁচানোর জন্য মাঝে মধ্যে গোয়েন্দাগিরিও করতে হয়। পিস্তলটা একবার দেখান। গোবিন্দ পিস্তলটা বের করে দেখালো। দারোগা নেড়ে চড়ে দেখল, তারপর বলল, আপনি কতদিন আগে গুলি চালিয়েছেন? এই তো আপনার গতকাল রাতে। তবে কি আপনার গুলিতেই চৌকিদার মারা গেছে? না না, গুলিটা আমি চালাইনি, তবে পিস্তল ছোড়া হয়েছে। মানে? তবে শুনুন। গোবিন্দ গতরাত্রের ঘটনা বলল। দারোগা হেসে উঠে বলল, ভূতের হাত রাত 12টায় ঘরে এলো, আবার পিস্তলও ছুড়ে দিল। এ তো আজগুবি ব্যাপার।
এই কথা তো বিশ্বাস করা খুব শক্ত। আজগুবি নয় ব্যাপারটা, আমরা দুজনেই দেখেছি, আর আমরা দুজনেই ওকালতি করি। এখন অবস্থা যা দেখছি তাতে এই বাড়িতে কখন কি ঘটবে তার কোনো ঠিক নেই। আজ রাতে কোনো উৎপাত হলে আমাকেই গুলি চালাতে হবে। এই ভাঙা বাড়িতে এইসব ব্যাপার কেন ঘটলো, এইটাই তো আশ্চর্য। যাক, আপনি আদালতে পিস্তলটা নিয়ে যাবেন। দারোগাবাবু ময়নাতদন্তের জন্য লাশটা নিয়ে চলে গেলেন। গোপাল বলল, ভাবলাম তোমার জমিদারিতে বসে নির্ঝঞ্ঝট কদিন আরাম করতে পারবো, তার হলো না দেখি। গোপাল ও গোবিন্দ আজ পালা করে খানিক খানিক রাত জাগবে বলে ঠিক করেছিল। গোড়ার দিকটা কিন্তু গোবিন্দই জেগেছিল। ঘর অন্ধকার করে রাত জেগে বসে থাকাটা সহজ নয়, তার জন্য অনেক দিনের অভ্যাস থাকা চাই। বসে বসে সকলেরই ঝিমুনি আসে, তেমনি গোবিন্দও ঝিমোচ্ছিল। কোনো এক সময় গায়ে যেন কে খানিকটা জল ছিটিয়ে দিল। গোবিন্দ চমকে উঠল, চোখ মেলে দেখে সামনে মাথার কাছে একটা সাদা হাত, তর্জনী ও বুড়ো আঙ্গুলটি অর্ধচন্দ্রের মতন কাঁপছে, সারাশির মতন এগিয়ে আসছে তার গলাটা টিপে দেওয়ার জন্য। ধীরে ধীরে কপাল অব্দি নামলো, এবার গলায় এসে নামছে। গোবিন্দ প্রথমে নিষ্পন্দ হয়ে গেছিল, এবার যেন সম্বিত ফিরে পেল। হাতের পাশে টর্চ ছিল, তুলে নিয়েই বোতাম টিপল। প্রথমেই আলোর ঝনকারিতে মনে হলো সামনে যেন একটা কালো পর্দা এসে পড়েছে। পরক্ষণেই হাতে যেন একটা লাঠির ঘা পড়ল। টর্চ ছিটকে পড়ল মেঝেতে, নিভে গেল। সঙ্গে সঙ্গে মনে হলো কালো পর্দাখানা যেন চোখের সামনে থেকে সরে গেল। তারপরেই খটাং খটাং করে একটা শব্দ, এক্ষুনি ওই দিক থেকে আরেকটা টর্চ জ্বলে উঠল। গোপাল উঠে বসেছে, তার হাতে জ্বলন্ত টর্চ। গোপাল এক লাফে তক্তার ওপর থেকে নেমে পড়ল, ছুটে গেল জানলার দিকে। জানলাটা ধারে খানিক টানাটানি করলো, জানালার একটা পাশ দরজার মতো খুলে গেল। গোপাল সেইখান থেকে বাইরে বেরিয়ে গেল। জানলাটা ওইভাবে দরজার মতো খুলে যেতে গোবিন্দ খানিকটা থতিয়ে গিয়েছিল। তারপরেই এক হাতে টর্চ আর আরেক হাতে পিস্তল নিয়ে সে গোপালকে অনুসরণ করতে লাগলো। গোপাল তখন লম্বা বারান্দা পার হয়ে রাবিশের স্তূপের ওপর গিয়ে পৌঁছেছে। পরক্ষণেই একটা ভাঙা ইট এসে লাগলো গোপালের মাথায়। গোপাল পড়ে গেল। গোবিন্দ এসে দেখলো গোপালের মাথা কেটেছে, রক্ত ঝরঝর করে পড়ছে। গোবিন্দ চারিপাশে একবার টর্চের আলোটা ঘুরিয়ে নিল, কেউ কিন্তু কোথাও নেই। ঘরে এসে সে দড়ি টেনে ঘন্টা বাজালো। মিনিট খানেক পরেই সাড়া পাওয়া গেল। আগে আগে যাচ্ছি বাবু, এই তো আসছে। ফার্স্ট এড বক্স কিন্তু সঙ্গেই ছিল। রক্ত মুছে বেঞ্জিন দিয়ে পট্টি বাঁধতে বেশি সময় লাগলো না। জানালাটা দেখে নকুল বলল, আগে জানলা যে এরকম হয় তা তো আমরা জানতামই না। এই জানলা দিয়ে তাহলে মানুষ ঢুকে কর্তাবাবুকে ভয় দেখাতো। এই ভয় পেয়ে পেয়ে কর্তাবাবু শেষ অব্দি মারা গেলেন, আর আমরা ভাবতাম ভূতের উপদ্রব। দেভুয়া বলল, এতদিনে বোঝা গেল মানুষই ভূত। বড় সমস্যা তো একটা মিটলো, কিন্তু আরেকটা প্রশ্ন তো রয়েছে, কারা এই বাড়িতে দিনের পর দিন উপদ্রব চালাচ্ছে এবং কেন? এইখানে তাদের কি স্বার্থ আছে? গোপাল বলল, শুধু ভয় দেখালো না, একটা মানুষ অব্দি খুন হয়েছে, নিশ্চয়ই কিছু বড় হাত আছে, সেইটা আমাদের কিছু করেই জানতে হবে। সেই ঘরে বাকি রাতটুকু পালা দিয়ে পাহারা দিয়েই সবাই কাটালো। পরদিন সকালে তাদের প্রথম কাজ হলো জানলাটার পাল্লায় একটা তালা দেওয়ার ব্যবস্থা করা ও ঘরের আর কোনো জানলা ওরকম আছে কিনা সেটা দেখা। সেখানে অ্যালোপ্যাথিক ডাক্তার নেই। প্রবীণ হোমিওপ্যাথি বলাই সামন্তের
হাবজস খুব। সকালে দেবুয়া তাকে নিয়ে এলো। তিনি দেখে শুনে ওষুধ দিলেন এবং বললেন, ভয়ে কিছু নেই, দিন দুই বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। তারপর কথায় কথায় বলাইবাবু বললেন, আপনারা বুঝি এখন এই বাড়ির মালিক হয়েছেন, তা এইসব রাবিশ যদি পরিষ্কার না করেন তাহলে এখানে থাকবেন কি করে? এ তো ভূতের বাড়ি, সাপের বাসা। এই সম্পত্তিতে তো এখন আয়ের চেয়ে ব্যয়ের ব্যাপারটাই বেশি। শহরের এক মারোয়ারি কদিন আপনার মামার কাছে ঘোরাঘুরি করছিল, বলেছিল এইখানে নাকি একটা কোর্স স্টোর করবে। তখন আমি বলেছিলাম বেঁচে দিন, তাও আপনার মামা বললেন পৈতৃক ভিটা বেচবো না, এই বিশাল ভাঙা বাড়ি থেকে লাভ কি? গোবিন্দ বলল, আমি ভেবেছি এই বাড়িঘর বাগান মাদার ট্রেজা বা ভারত সেবাশ্রমকে দিয়ে দেব, তারাই কোনো আশ্রম টাশ্রম করবে। বাহ, খুবই ভালো কথা। বেচে টাকাটা তাদের দিয়েও অনেক কাজ হয়। এ বাড়ি 1 বিঘে 5 কাঠা, তাছাড়া ওদিকে 5 বিঘা বাগান। আপনি লাখ 2 টাকা সহজেই পাবেন। সেই টাকাটাই ওদের দিন না। ঠিক আছে, ভেবে দেখি। ডাক্তার চলে যাবার পর নকুল বলল, বাবু, যদি বাড়ি বিক্রি করেন তাহলে এখানকার এক স্কুল মাস্টার আছে, সে কিনতে পারে। কর্তাবাবুর কাছে অনেকদিন তিনি ঘোরাঘুরি করেছিলেন, তাকে আমি খবর দেব। এক স্কুল মাস্টার 50,000 টাকা দিয়ে বাড়ি কিনবে? স্কুল মাস্টার অত টাকা পাবে কোথা থেকে বাবু? কিনবে তার শালা বা ভাইরা ভাই। সে নাকি কারবারের মহাজন। ঠিক আছে, জানা রইল। এখন একটু ভাবনা চিন্তা করে মনটাকে স্থির করি, বুঝলে? তারপর নির্বিবাদে 3টে রাত কেটে গেল। কোনো গোলমাল নেই, ভূতের উপদ্রবও নেই। গোবিন্দ নকুলকে বলল, ভূতের যাওয়া আসার পথ বন্ধ হয়ে গেছে তো নকুল, তাই ভূতের আর উপদ্রব নেই। কিন্তু বাবু, রাতে তো ওই রাবিশের ওপর থেকে আমি মানুষকে চলাফেরা করতে দেখেছি, আমার ছেলেও দেখেছে। গোপাল বলল, তারা ভূত নয়, তারা দুষ্টু লোক। এই রাবিশের ভাঙাচোরা স্তূপগুলোর মধ্যে ওদের লুকিয়ে থাকার আস্থানা আছে। আমার মাথায় যে লোকটা ইট মারলো, সে ইটটা মেরে লুকালো কোথায়, সেই আড্ডাটা আমাদের খুঁজে বার করতে হবে। পরের দিন সদরে চৌকিদারের মৃত্যু সম্বন্ধে ময়নাতদন্ত হয়ে গেল। গোবিন্দ, গোপাল, নকুল ও দেবুকে পুলিশ গাড়ি করে নিয়ে গেছিল। তদন্তে নিষ্পত্তি হলো, চৌকিদারের ধান জমি নিয়ে শরিখানা গোলমাল ছিল। সেই শরিকের কেউ চৌকিদারকে খুন করে রাজবাড়ির ভেতরের জমিতে ফেলে দিয়ে গেছে। চৌকিদার খুন হয়েছে দেশি পিস্তলের গুলিতে। এই ধরনের পিস্তল জোগাড় করে মানুষ খুন করা এখন হামেশাই ঘটছে। পুলিশকেই কিন্তু খুনির সন্ধান করতে হবে। সদর থেকে 4জন যখন ফিরল তখন সন্ধে হয়ে গেছে। নকুল আগে নিজের ঘর খুলে হ্যারিকেন জেলে বলল, এইবার ঘরে চলুন বাবু। দরজায় চাবি খুলে ঘরের মধ্যে ঢুকতে গিয়ে দেবুয়া ভয়ে পিছিয়ে এলো। বলল, বাবু, ঘরের মধ্যে সাপ। সাপ? ঠিক আছে, তুই নজর রাখ, আমি তাড়াতাড়ি গিয়ে লাঠি নিয়ে আসি। নকুল ছুটল তার ঘরে। নকুল 2টো লাঠি আনল। তারপর দেবুয়া হ্যারিকেন লণ্ঠনটা এগিয়ে দিল ঘরের মধ্যে। বাপ আর বেটা খানিকক্ষণ নজর করলো ঘরের মধ্যে। তারপর দেবুয়া বলল, ওই যে খাটের পায়ায় জড়িয়ে আছে। সাপ যখন একবার নজরে এসে গেছে তখন সেটাকে মারতে গ্রাম্য মানুষের বেশি দেরি হলো না। 1.5 হাত লম্বা একটা কেউটে সাপ,
নকুল বলল, এত বছর এখানে আছি বাবু, ওদের মধ্যে কিন্তু কোনোদিন সাপ দেখিনি। বাইরেও তো আমিষ জঞ্জাল থাকতে সাপ ঘরে আসবে কেন? কোনো দুষ্টু লোক ঘরে সাপ ছেড়ে নিয়ে গেছে বাবু। আমি কাল এক সাপুড়েকে দেখেছি ওই হরিমুদির দোকানে, আর সকালেও সে ছিল। রাখুন, আমি কালই একবার তার খোঁজ নেব। কিন্তু পরের দিন সকালে গায়ের কেউ আর সেই সাপুড়ের খোঁজ আর দিতে পারল না। সকালবেলা দেবুয়া যখন ভাত দিতে এলো, বলল, বাবু, কাল রাতেও বাড়ির পেছনের ভাঙা থামের আড়ালে, তারপর দর্শনী চাতালে চাঁদের আলোয় মানুষের নড়াচড়া দেখেছি। আজ সারা দুপুর ভাঙাচোরা ওই রাবিশের মধ্যে আমি ঘুরে দেখব। গোবিন্দ বলল, এতদিন দেখিসনি? খেয়াল করিনি বাবু। কর্তাবাবু তো সারাটা গ্রীষ্মকাল মাঝরাত পর্যন্ত বারান্দায় বসে থাকতেন। মারা যাওয়ার মাস 2-3 আগে থেকে তিনি ভূতের কথা বলতেন। বুড়ো মানুষের কথা বলে আমরা কথাটা অতটা গ্রাহ্য করিনি, কিন্তু এখন তো দেখছি মানুষ ভূত। এই ভাঙা বাড়ির কোথাও একটা ওদের আড্ডা আছে। এখন 2-4 দিন দুপুরে সব ঘুরে ঘুরে দেখব। দুপুরে দেখা গেল দেবুয়া এক গোছা লাঠি নিয়ে পিছনের ভাঙাচোরা বাড়ির রাবিশের ঢিপিগুলোর উপরে ঘুরে ঘুরে কিছু দেখছে। ঘোরাঘুরি শেষ করে বিকালে দেবুয়া দর্শনী চাতালের উপরে গিয়ে বসেছিল সন্ধ্যা অবধি। তারপর ধীরে ধীরে নেমে এলো। নিচে একটা ঢিপির পাশ কাটাচ্ছে, ঠিক সেই সময় কে যেন তার কাঁধে হাত রাখলো। দেবুয়া চমকে উঠল, মুখ ফিরিয়ে দেখে পাশে দাঁড়িয়ে আছে মুখে রুমাল বাঁধা একটা সন্নামার্কা লোক। চোখ আর কপাল ছাড়া কিছুই দেখা যায় না। ডান হাতে একটা পিস্তল তার সামনে তুলে ধরেছে। দেবুয়া ভয় কেঁপে উঠল। মুখোশধারী বলল, দেখ, এই ভাঙা বাড়ির মধ্যে বেশি ঘোরাফেরা করবি না, তাহলে তো চৌকিদারের মতন গুলি খেয়ে মরবি, বুঝলি? বুঝলাম। তুই তো বাবুদের জন্য দুবেলা রান্না করিস। বাবাও রান্না করে। তোকে একটা জিনিস দিচ্ছি, বাবুদের ডালে কি ঝোলে রোজ 1 চামচ করে মিশিয়ে দিবি। বিষ নাকি বাবু? তাহলে তো আমার ফাঁসি হয়ে যাবে। বিষ নয়, পেটের অসুখে বাবুরা কদিন ভুগবে। এইখানকার ওষুধপত্রে সারবে না। 2 বাবু তখন কলকাতায় চলে যাবে। বাবুরা এইখান থেকে চলে যাক, এইটাই আমরা চাই। পকেট থেকে একটা চ্যাপ্টা বোতল বার করে মুখোশধারী বলল, নে, নে, ধর। ঠিক মতন কাজ না করলে মরবি। ওই চৌকিদারের মতন গুলি খেয়ে মরবি। যা, এটা বলেছিলাম মাথায় রাখিস, যা। দেবুয়া তখন তার এবং পিস্তলের সামনে থেকে সরে আসতে পারলে বাঁচে। সে তাড়াতাড়ি পা চালালো। একবার পিছু ফিরে দেখলো মুখোশধারী তখনও রাবিশের পাশে দাঁড়িয়ে তাকেই একভাবে দেখছে। সকালবেলা গোপাল ও গোবিন্দ বারান্দায় বসে আছে। এমন সময় দেবুয়া চা নিয়ে এলো। বলল, বাবু, আজ আমাকে কিছু টাকা পয়সা দেবেন? আমি কলকাতায় চলে যাব। সেইখানে আমার কাকা আছে, তার কাছে গিয়ে থাকি গিয়ে। আজই চলে যাব। কেন রে, কি হলো? বাবার সাথে ঝগড়া করেছিস বুঝি? না বাবু, ঝগড়া নয়। আপনারা এইখানে বাবু নানান উজ্জুতি মিটুক, আসবো। তারপর উজ্জ্বত আবার কি হলো রে? উজ্জুতি হয়নি বাবু, কিন্তু হবে। চৌকিদারের খুন হওয়া নিয়ে বলছিস? সে মামলা তো কাল। সে তো জানি বাবু,
কিন্তু এই নতুন হুজ্জুতি আমাকে নিয়ে। তোকে নিয়ে আবার কি হুজ্জুতি হলো? মানুষ খুনের হুজ্জুতি বাবু, কিন্তু আমি তো পারবো নি। মানুষ খুন? হ্যাঁ বাবু, আমাকে দিয়ে খুন করাতে চায়, কিন্তু আমি তো সে কাজ করতে চাই না। তুই খুন করবি? কাকে? কেন? খুন করব আপনাদেরকে, নহিলে আমাকে খুন হতে হবে। কি ব্যাপার রে, খুলে বলতো। কাল সন্ধ্যাবেলা দর্শনী চাতালে বসেছিলাম, নেমে আসছি, তখন মুখে কালো রুমাল বাঁধা একটা সন্ধ্যা গন্ডা লোক এসে আমাকে এক ধাক্কা দিয়ে হাতে এক শিশির দিয়ে বলে, বাবুদের খাবারের মধ্যে এটা রোজ 1 চামচ করে মিশিয়ে দিবি। জামার পকেট থেকে দেবুয়া চ্যাপটা শিশিরটা বার করে সামনে রাখলো। গোবিন্দ তুলে নিয়ে দেখলো সাদা জল। বলল, কিছুই তো বোঝার উপায় নেই। গোপাল বলল, আর্সেনিক জাতীয় কিছু কি মেশানো আছে? ওই 1 চামচ আপনাদের খাওয়ার জলে দিতে হবে। গোবিন্দ বলল, কি আছে সেটা পরীক্ষা করে দেখতে হবে। তা দেখুন বাবু, কিন্তু পুলিশে খবর দেবেন না, জানাজানি হলে বলেছে আমাকে খুন করবে। আমি বাবু তাই আগেই সরে পড়তে চাই। সে যাবি যা, কিন্তু কোথায় যাবি? কলকাতায়। আপনার বাড়ির ঠিকানাটা দিন বাবু, সেখানে গিয়ে কদিন থাকি গে। কলকাতায় এরা তোকে ধরতে পারবে না। সেইটা এত সহজ হবে না বাবু, আমি সেখানে বাড়ি থেকে বেরোবই নি। আমি আজ বিকালেই চলে যাব বাবু, আপনি টাকা দিন। ঠিক আছে, তা যাস। নকুল তো থাকবে, একজন থাকলেই আমাদের কাজ চলে যাবে। ঘন্টা দুয়েক পরে নকুল একজন লোককে নিয়ে এলো। বলল, বাবু, ইনি এখানকার পঞ্চায়েতের অঞ্চল প্রধান। তা আপনার সাথে দেখা করতে ইচ্ছেন। নকুল ঘর থেকে একটা চেয়ার এনে তাকে বসতে দিল। অঞ্চল প্রধান বললেন, আমার নাম রাজেশ্বর মাইতি, সংক্ষেপে রাজ মাইতি। স্কুলের পাশেই আমার বাড়ি। আমি ইতিমধ্যে 2-3 বার এসে আপনার খোঁজ করেছি। আজ আপনার দেখা পেলাম। গোবিন্দ বলল, বলুন, কি বলবেন? আপনি তো কর্তাবাবুর ভাগ্নে। আপনি তো এখন এই বাড়ির মালিক। আপনার নাম গোবিন্দবাবু। হ্যাঁ, গোবিন্দলাল মল্লিক। ইনি আপনার বন্ধু? হ্যাঁ, গোপাল নন্দী। আপনার তো কলকাতায় ভালো বাড়ি আছে। তা আছে, কেন? আপনি তাহলে তো এইখানে এসে থাকবেন না। বাড়িটা তাহলে বেচে দিন না। সবই তো ভেঙে চুরে রাবিশের ঢিপি হয়ে গেছে। এই রাবিশ পরিষ্কার করাটা তো একটা বড় খরচের ব্যাপার। আপনি যখন থাকবেন না, তখন মিচিমিচি সেই পয়সা খরচ করবেন কেন? আমার এখানে 2জন দারোয়ান আছে, তারা এই রাবিশ রোজ খানিক খানিক নিয়ে দেয়ালের ধারে ফেলবে। জমিটা মোটামুটি কিছুটা চৌরস হলে আমি তখন একটা আশ্রম করে দেবো ভাবছি। আশ্রম চালাতে গেলে আপনাকে তো এখানে থাকতে হবে। আমি চালাবো কেন? আশ্রম চালাবে ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা। আমি একটা অন্য কথা বলতে এসেছিলাম। আপনি এটা বিক্রি করে দিন। আমার হাতে খদ্দের আছে। টাকাটা আশ্রমে দেবেন, তারা অনেক কাজে লাগাতে পারবে। এইখানে আমরা একটা হাস্কিং মিল আর কোল্ড স্টোরেজ করতে চাই। সে আপনাকে সেই জন্য ভালো দাম দেবে। রাস্তার উপরে এতটা জমি এইখানে তো আর কারোর কাছে নেই। বাড়ি আছে 1 বিঘা আর জমি আছে 5 বিঘা। 25 কাঠা জমি আর খান 5 ঘর, এর জন্য কি দাম দেবেন? আমি দিতে পারি। জমির দাম 12,500 টাকা আর 5খানা ঘরের জন্য 25,000 টাকা, মোট 37,500 টাকা। ঠিক আছে,
আমি যদি কখনো বেচি তো আপনাকে অবশ্যই খবর দেবো। গোবিন্দ রাজু মাইতিকে বিদায় দিলে ঘণ্টাখানেক পরে এলেন এক প্রবীণ। নকুল বলল, দাদাবাবু, ইনি আমাদের এখানকার হেডমাস্টার মশাই। কর্তাবাবুর ভালো বন্ধু ছিলেন। ভদ্রলোক নমস্কার জানিয়ে বললেন, আমার নাম নিবারণ দত্ত। এইখানকার স্কুলের হেডমাস্টার ছিলাম। বছর 5 হলো রিটায়ার করেছি। তোমার মামার কাছে রোজ সকালে আসতাম। উনি একখানা খবরের কাগজ নিতেন, ওইটাই পড়তে আসতাম। প্রতিদিন সকালের 2 ঘন্টা আমার এখানেই কাটতো। উনি চলে যাবার পর থেকে, মানে মারা যাবার পর থেকে আমার আর সকাল আর কাটে না। গোবিন্দ আপ্যায়ন করে নিবারণবাবুকে চেয়ারে বসালেন। নিবারণবাবু বললেন, কর্তা মারা যাওয়ার পর থেকে আমারও কাগজ পড়া বন্ধ হয়ে গেছে। কেন, এইখানে আর কি কেউ কাগজ কেনে না? একখানা কাগজের দাম 1 টাকার উপর। গায়ের মানুষের এত পয়সা কোথায়? ওই যেইটুকুনি শোনা যায় সেটা হচ্ছে রেডিও সংবাদ। তা তুমি কি কাগজ রাখো? এইখানে তো খবরের কাগজ কিনতেই পাওয়া যায় না, পেলে কিনতাম। কাগজ না থাক, আপনি আসবেন, গল্প গুজব করা যাবে। এইখানে তো কথা বলার মতন মানুষ নেই। সকালে আমরা একসাথে চা খাবো। তুমি কি এখন এখানেই থাকবে? আমি তো ওকালতি করি, থাকলে আমার চলবে না। কোর্টে এখন পুজোর ছুটি চলছে তো, তাই আসতে পেরেছি। আর কদিন কোর্ট বন্ধ আছে, এর মধ্যে এই সম্পত্তিটার একটা সমাধান করে যাব ভাবছি। কি করবে তা কি কিছু ঠিক করেছো? ভেবেছি ভারত সেবাশ্রম বা মাদার ট্রেসাকে দিয়ে দেবো। যারা যদি কোনো আশ্রম টাশ্রম করেন। ইতিমধ্যে তো খদ্দেরও এসেছে। এখানকার পঞ্চায়েত প্রধান একটু আগে এসেছিলেন, বললেন আমি কিনবো, আমাদের দিন। রাজু কত দাম দেবে বলেছে? 37,500 টাকা। রাজু এটা কিনে কি করবে? সে তো কিনবে না, তার আত্মীয় কিনবে। হাস্কিং মেশিন না কোল্ড স্টোরেজ কিছু একটা বানাবে। তাহলে তুমি কি বেচবে বলে ঠিক করেছো? না, এখনো কিছু ঠিক করিনি। না, এই বাড়ি জমি তুমি বেচবে না। বিক্রি করার হলে তোমার মামাই তো এটা বেচে দিয়ে কলকাতায় গিয়ে তোমার কাছে থাকতে পারতেন, কিন্তু বিক্রি করেননি। কেন তা তুমি জানো? জানি তো, মামা বলতেন এ বাড়িতে নাকি যক্ষের ধন আছে। তিনি মুখে বলতেন না, তিনি বিশ্বাস করতেন। এর পেছনে একটা ঐতিহাসিক তত্ত্ব ছিল। এক সময় তোমার মামার পূর্বপুরুষ এক সময় বিশেষ প্রতাপশালী সামন্ত ছিল। শাহজাদা সুজা যখন ঔরঙ্গজেবের ভয়ে বাংলাদেশ থেকে, তখন পথে 2-4 দিন এইখানকার জমিদার চক্রধারী সামন্তের এই বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন। একটা ঐতিহাসিক ঘটনা। এর সঙ্গে আরেকটা কথা চলে আসছে। শাহজাদা সুজা যাওয়ার সময় কিছু সোনাদানা এখানে রেখে গেছিলেন। চক্রধারী সামন্ত শাহজাদা সুজার বিশ্বস্ত সামন্ত ছিলেন। চক্রধারী শাহজাদাকে বাংলার সীমা পার করিয়ে দিয়েছিলেন। সেই সোনাদানা নাকি এইখানকার মাটির কোনো কুঠুরিতে এখনো যত্ন করে রাখা আছে। সেই কুঠুরির সন্ধান কেউ জানে না। তারপর উপরের ঘরবাড়ি ভেঙে পড়ায় সেই ঘর এখনো আস্ত আছে নাকি, সেটা একটা বড় সন্দেহের বিষয়। তোমার মামা বলতেন আগে এই রাবিশ সরাতে হবে, তারপরে রোজ কিছু কিছু জমি খুঁড়ে দেখতে হবে তার নিচে কিছু আছে কিনা। গোবিন্দ হাসল, বলল, এই 1 বিঘা জমির ওপর বাড়ি
তার মধ্যে 8 কাঠার মতন তো ভেঙেই পড়ে গেছে। অল্প অল্প রাবিশ সরিয়ে কিছু কিছু খুঁড়ে দেখতেও তো কম দিন লাগবে না। সেই দীর্ঘ সময় লাগবে বলেই তো তোমার মামা এ কাজে হাত দেননি। বলতেন, আমার শরীরের যে অবস্থা তাতে আমার দ্বারা আর কিছু হবে না। গোবিন্দ এলে তাকে আপনি আমার কথা বলবেন। আমি কথাটা আজ তোমায় বলে দায়মুক্ত হলাম। তোমার মামা বারবার বলে গেছেন গোবিন্দ যেন সবকিছু ভালোভাবে দেখে শুনে নেয়, তার আগে যেন এই বাড়ি সে বিক্রি না করে। ঘন্টা দুয়েক পরে আবার দুটো লোক এলো। বয়স বছর 30-এর বেশি হবে না। নকুলের কোনো কথার জবাব না দিয়ে সোজা গটগট করে উঠে এলো বারান্দায়, গোবিন্দ ও গোপালের সামনে। একজন বলল, আপনারা দুই বুঝি কর্তাবাবুর ভাগ্নে এখন এই সম্পত্তির মালিক। শুনলাম আপনার নাকি এই সম্পত্তি বিক্রি করবেন। ওই পঞ্চায়েত প্রধান নাকি এসেছিল দরদাম করতে। রাজু মাইতি সকালে এসে কি দাম বলে গেছে। ঝাঁকড়া চুল গালপাট্টাওয়ালা লোকটাকে দেখে মহিষাসুরের কথাই মনে ওঠে। কথাবার্তায় কোনো ভদ্রতার আঁচ নেই। রুক্ষভাবে সে আবার জিজ্ঞাসা করলো, হ্যাঁ, রাজু মাইতি কি দাম বলে গেছে। গোবিন্দ এবার জবাব দিলেন, 37,500 টাকা। ও একটা জোচ্চোর, কংগ্রেসকে ভাঙিয়ে অনেক পয়সা করেছে। এই পুরনো জমিদারি ওকে আমরা কিনতে দেব না। আমরা আপনাকে 40,000 টাকা দেব। আমি বেচবো কিনা তা তো এখনো কিছুই ঠিক করিনি। কলকাতায় তো আপনার বাড়ি আছে, আপনি নাকি ওকালতি করেন। এইখানে এই গ্রামে আপনার বাড়ি রেখে দিয়ে কি লাভ আছে। বাড়িটা আমি ভারত সেবাশ্রমকে দান করে দেবো। বাড়িটা বেচে আপনি টাকাটা তাদের দিন না, সেইটা বোধ করি অনেক ভালো হবে। আমি এখনো কিছু ঠিক করিনি। ঠিক আছে, এই বাড়ি আপনাকে বেচতেই হবে। তবে রাজু মাইটিকে বেচলে চলবে না। বেচতেই হবে। হ্যাঁ, আপনি বিক্রি করবেন, আর এবং আমরাই সেটা কিনবো। আপনাদের তো কোনো পরিচয় তো পেলাম না। আমরা গ্রাম সেবক সমিতি, আমি তার সেক্রেটারি। আমার নাম বিপ্লব দাস, আর এটা হলো প্রেসিডেন্ট সেক্রেটারি দীনবন্ধু দাস। বিক্রি করবেন বলে মন শান্ত করলেই আমাদেরকে জানাবেন। বারোয়ারি চলায় আমাদের সমিতির অফিস, দিন রাত খোলা থাকে। ঠিক আছে, চললাম আজ। নমস্কার। একটু বসবেন না? না, আমাদের অনেক কাজ। দুজনে যেমনভাবে এসেছিল সেইভাবেই বেরিয়ে গেল। গোপাল এতক্ষণে কথা বলল, এ তো দেখছি পুরোপুরি মস্তান গো। গোবিন্দ বলল, মস্তান হোক গে। রাজু মাইতি ভদ্রভাবে যে দাম বলেছিল, এরা রুক্ষভাবে তার থেকে অনেক বেশি বলে গেল। তাহলে খদ্দের হিসাবে দেখতে গেলে তো এরা খুবই ভালো। আহারাদির পর খানিক বিশ্রাম করে দুজনে ঘুরতে বেরালো। গোবিন্দ বলল, আজ এই ভাঙা বাড়িটা ভালো করে ঘুরে ফিরে দেখতে হবে। নকুল সঙ্গে এলো, বলল, চলুন বাবু, আমি সব চিনিয়ে টিনিয়ে দিচ্ছি। কোথায় যে সাপের আড্ডা উড্ডা রয়েছে তা ঠিক কি? নকুল হাতে এক গাছি লাঠি নিয়েছিল। সামনের বারান্দার পথ ঠিক আছে। নকুল বলতে শুরু করলো, এই যে সারি সারি পরপর ঘর দেখছেন, এইটা ছিল কাচারি বাড়ি। বর্তমানে খাঁচারে কাস্ত আছে, আর বাকি সব ঘর ভেঙে পড়েছে। এরই প্রথম ঘরখানায়
কর্তাবাবু ছিলেন, এখন আপনারা আছেন। এর শেষের দুখানা ঘর ভেঙে পড়েছে, সেখানে দুষ্টু প্রজাদের আটকে রাখা হতো। ওই কয়েক ঘর আর কি। তারপর ওইদিকে চলুন, ওই পেছন দিকে। ওইটা হলো অন্ধর মহল। এখন আর ভেতরে যাওয়ার মতন কোনো পথ নেই, সব ঘরই ভেঙে পড়ে গেছে। ওখানেই বাবুরা থাকতেন, আর মায়েরা থাকতেন ওই যে দোতলায় যাওয়ার ভাঙা সিঁড়ি দেখছেন, ওর পাশের একটা বড় ঘরে ছিল মালখানা। পায়ে বরখন্দাজদের লাঠি, সড়কি, বল্লম, টাঙ্গি সব ওখানে মজুত থাকতো। কয়েকটা কাদা বন্দুকও ছিল, আমি দেখেছি। তারপরে ওই পেছন দিকে সারি সারি ঘর, ওগুলোতে থাকতো কত পাইক। তা আমি তো বাবু এক সময় ওনাদের 50-60 জন পাইক দেখেছি। দুর্গাপুজোর মহা অষ্টমীর দিনে, দোলের দিনে তারা রায় বেশে ঢালের লড়াই দেখাতো। গোপাল বলল, তুমি তো পুরনো লোক, তুমি কখনো খেলা দেখাওনি? আমি তো বাবু মালি, লাঠি ধরতে জানি, তবে ডাকাতে খেলা, ওই হারোয়া খেলা আমি জানি নে। রাবিশের ওপর দিয়ে কিন্তু ভেতরে যাবার কোনো পথ নেই, তেমন করে দেখারও কিছু নেই। রাবিশের ঢিপিগুলোকে পাশ কাটিয়ে তারা ঘুরে এলো দর্শনী চাতালের পাশ থেকে। গোবিন্দ বলল, এইখানটাতে খানিকক্ষণ বসি। পুরো বাড়ির এই চাতালটা সব থেকে বেশি সুন্দর। দুজনে চাতালের ওপর উঠে গেল। নকুল বলল, আগে বাবু আমি তাহলে যাই, আমার তো অনেক কাজ রয়েছে। চাতালে বসে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে। এইখান থেকে সমস্ত গ্রামটি চারপাশ থেকে নজরে আসে। জমিদার বাড়ির এইটিই ছিল তখন গ্রামের মধ্যে পর্যবেক্ষণ করার তরুণ। গ্রামের মধ্যে যাই হোক না কেন, এইখান থেকে কিন্তু তা নজরে আসবে। সেকালের জমিদারের এমন একটা তরুণের কিন্তু খুবই প্রয়োজন ছিল। গোবিন্দ বলল, এই বাড়ির এই চাতালটাই বেশ ভালো, তাই না? গোপাল বলল, বাড়িটা তো তুমি বেচে দেওয়াই ঠিক করলে। হ্যাঁ, এই বাড়াগায় এই রাবিশের ঢিপি আর কয়েকখানা ঘর রেখে দিয়ে লাভটা কি বলো দেখি? যক্ষের ধন সন্ধান করবে না? এই পুরো বাড়ির রাবিশের মধ্যে কোথায় কি সন্ধান করব বলো? বেচে দিয়ে টাকাটা নিয়ে নেওয়াই ভালো। সেই রাবিশের দিকে তাকিয়ে গোবিন্দ আর গোপাল ঘন্টা দুয়েক কাটিয়ে দিল। সূর্যক্রমে অস্ত গেল। এইখান থেকে সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। ঠিক সেই সময় দুটো লোককে দেখা গেল ওইদিকের পাঁচিলের ওপর। ওইদিকে ভাঙা পাঁচিলের গায়ে মনে হয় খাদ ছিল। তারা সেই খাজে পা দিয়ে এই দিকে এসে নামলো। পর সেই রাবিশের ঢিপির দিকে অগ্রসর হলো। খানিকটা দেখা গেল, তারপরে কিন্তু তারা অদৃশ্য হলো। গোবিন্দ বলল, ভাঙা বাড়ির মধ্যে গিয়ে ঢুকলো। ওরা কারা? ওরা গেলই বা কোথায়? দাঁড়াও আরো খানিকক্ষণ দেখি। বেশিক্ষণ কিন্তু বসে থাকতে হলো না। অন্ধকার ঘনিয়ে ওঠার পর দেখা গেল মানুষ দুটি বেরিয়েছে। ছুটে বেরিয়ে এসেছে বলেই মনে হলো। তারপরেই দেখা গেল তাদের পেছনে আরো দুজন। সেই ঝাপসা অন্ধকারে তারা দুজন ছুটছে, দুজন আগে দুজন পিছনে। পেছনের মানুষ দুটি বোধহয় আগের মানুষ দুটিকে তাড়া করেছে। তারা পাঁচিলের ধারে চলে এলো, তারপর পাঁচিল পার হলো। গোবিন্দ বলল, চলো 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 চলো, নামি। একবার ওইখানটা গিয়ে দেখতে হবে। গোপাল বলল, টর্চ নিয়ে বেরোয়নি, অন্ধকারে কি দেখবো? বুঝতেই তো পারলাম না, আগের দুটো লোকের পেছনে আরো দুটো লোক তাড়া করেছে। আসতে দেখলাম দুজনকে, বেড়ালো 4 জন। ওখানে কিন্তু তাহলে নিশ্চয়ই একটা আস্তানা আছে।
ওইটাই দেখতে হবে। আজ রাতে আর দেখতে আসবো না, কাল দিনে দিনে দেখবো। চাতাল থেকে তারা নেমে এলো। ঠিক সেই সময় বাইরে বোমা ফাটার শব্দ হলো, পরপর দুবার। ভাঙা ভারীর ঘরের দেওয়াল সেই শব্দে কোথাও কোথাও ভেঙে পড়ল। কোনো কোনো ভাঙা বাড়ির ছাদ থেকে কয়েকটা টালি বর্গা খসে পড়ল। মিনিট দশেক পরে নকুলকে সঙ্গে নিয়ে গোবিন্দ ও গোপাল বাড়ির পাশে পাঁচিলের গায়ে গিয়ে দাঁড়ালো। টর্চের আলোয় দেখা গেল দুটি মানুষ সেখানে পড়ে আছে, দুজনই রক্তাক্ত। দেখতে দেখতে সাইকেল নিয়ে পল্লীর কয়েকজন যুবক এসে পড়ল। তারা হেল্প সেন্টার থেকে তখনই কম্পাউন্ডার বাবুকে ধরে আনলো। বলল, এখানে 5 করে ডাক্তার নেই, কম্পাউন্ডার বাবুই সব কাজ চালান। তাতে সারলে সারলো, নইলে মূল্যে মূল্য। কম্পাউন্ডার বললেন, একজনকে কিছু করার নেই, সে শেষ হয়ে গেছে। আর একজনকে আমি ব্যান্ডেজ বেঁধে দিয়েছি। তারপর সদর থেকে ডাক্তারবাবু এসে যা হোক কিছু করবেন। গোবিন্দ বলল, সদর হাসপাতাল তো 3 কোষ, তা ডাক্তারবাবু এখন আসবেন কি? কম্পাউন্ডার বললেন, আসতে হবে। এই গ্রামের পঞ্চায়েত প্রধান চাষা ভূষা তো নয়। পঞ্চায়েত প্রধান রাজু মাইতি। গোবিন্দ টর্চের আলো ফেললো রাস্তার মুখখানিতে। হ্যাঁ, রাজু মাইতিই বটে। ইনিই তো দুপুরে এসেছিলেন বাড়িটা কিনতে। যাক, সাইকেল নিয়ে ছেলেরাই ছুটল সদর হাসপাতালে। গোবিন্দ বলল, এই এই শুনুন না, আপনারা 2টো খাটিয়া জোগাড় করুন। এই লোক দুটিকে আমার বাড়ির মধ্যে নিয়ে চলো। একজন তো মারা গেছে। তাকেও নিয়ে যেতে হবে, না হলে তো এখানে শিয়ালে তাকে খেয়ে যাবে। তখনই দড়ির খাটিয়া এলো। দুজনকে তুলে নিয়ে আসা হলো জমিদার বাড়ির বারান্দায়। রাজু মাইতির তখনও জ্ঞান ছিল। সে ভাঙা ভাঙা গলায় বলল, জল জল খাবো। জল পান করে সে গোবিন্দকে কাছে ডাকলো। ধীরে ধীরে বলল, দর্শনী দর্শনী জাতালের নিচে শাহজাদা। বলতে বলতে হাঁপিয়ে উঠল। গোবিন্দ বলল, বুঝেছি, কথা বলিবেন না। রাজু বলল, আমার এখানেই শেষ। ঘণ্টাখানেকের মধ্যে কিন্তু স্কুটারে চেপে ডাক্তারবাবু এসে পৌঁছালেন। রাজু মাইতি তখন আর বেঁচে নেই। রাতে দুই বন্ধুতে পরামর্শ হলো। রাজু মাইতি মৃত্যুকালে চাতালের নিচে একটা ঘরের কথা বলে গেছে। চাতালের নিচে কোথায় কি ঘর আছে একবার দেখতে হবে। রাতে আর কিছু করার দরকার নেই, কাল দিনে দিনে দেখা হবে। কিন্তু দেখতে আর হলো না। সকালে চা বিস্কুট খেয়ে বেরোবার আগেই আগের দিনের সেই লোক দুটি এসে পড়ল। বলল, আপনাদের সাথে কথা বলতে এলাম। রাজু মাইতি তো খতম হয়ে গেছে। এখন এই বাড়ির একমাত্র খদ্দের আমরা, কিন্তু সেই জন্যে এই বাড়ির দাম আমরা কমাবো না। 40,000 দেব বলেছি, তাই দেব। আপনি আমাদের দলিল করে দিন, আমরা সব লিখে পড়ে নিয়ে এসেছি। দুখানা টাইপ করা কাগজ তারা সামনে ধরল। গোবিন্দ বলল, এখনই সই করতে হবে? হ্যাঁ,
শুভ কাজে দেরি করতে নেই। আর টাকা? টাকা দিন 15-র মধ্যে আপনার কাছে কলকাতায় পৌঁছে যাবে। টাকা ছাড়া বাড়ি বিক্রি হয়ে যাবে? নিজেদের রক্ষা করার জন্য চাই করতে হবে, না হলে বোম খেয়ে মরতে হবে। চোখের সামনে দুজনকে দেখলেন তো, আপনাদেরও ওই অবস্থা হবে। আপনি কি ভয় দেখিয়ে বাড়িটা আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছেন? না, ঠিক 15 দিন পর আপনাকে 40,000 টাকা নগদ কলকাতায় পৌঁছে দেব। আজ দুপুরে আহারাদি সেরে 12টার বাসে আপনারা বিদায় হন, অন্যথা বিপদে পড়বেন। গোবিন্দ বলল, প্রাণের ভয় বড় ভয়। আপনারা দুটোকে খুন করলেন, আর দুটো খুন করতে বোধ হয় বেশি কিছু বাঁধবে না। ঠিক আছে, তাহলে আমরা চলেই যাব। এই ভাঙা বাড়ির জন্য খুন হতে রাজি নই, তবে টাকাটা যেন শেষ অবধি পাই। নিশ্চয়ই পাবেন, এখন সইটা করে দিন। তখনই কাঁচা দলিলে গোবিন্দ সই করে দিল। বলল, কোর্টে স্ট্যাম্প ছাড়া তো পাকা হবে না। সে টিকিট আজই লাগিয়ে নেবে। আপনার কলকাতার ঠিকানা আমাদের দিয়ে যান। গোবিন্দর কাছে ভিজিটিং কার্ড ছিল, সে একখানা বের করে দিল। লোক দুটো ফটক পার হওয়ার আগেই গোবিন্দ হাঁক দিল, নকুল, ভালো করে একটু রান্না করো তো। আজ বেলা খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব। দুপুর দুটোয় গোবিন্দ আর গোপাল বাসে উঠল। লোক দুটো বাস স্ট্যান্ডেও দাঁড়িয়েছিল। গোবিন্দ তাদেরকে শুনিয়ে বলল, এইসব হাঙ্গামা হুজ্জুতির মধ্যে কেন যাব বলো দেখি? তার চেয়ে কলকাতায় অনেক আরামের দিন কাটবে। এ বাড়ি তো কোনোদিন আমার ছিল না, এখনো থাকবে না। গোবিন্দ রেল স্টেশনে এসে নামলো বটে, সামনেই কলকাতার ট্রেনও দাঁড়িয়েছিল, কিন্তু গোবিন্দ কিন্তু সেদিকে গেল না। গোপাল ও গোবিন্দ দুজনেই গেল বাজারের দিকে। বাজারে ঘন্টা দুয়েক ঘুরলো, তারপর একটা দোকানে ভালোভাবে কচুরি, সিঙ্গারা, সন্দেশ খেয়ে নিল। তারপর ফিরে যাবার শেষ বাস ধরল। ঘন্টা দুয়েক পরে যখন বাস থেকে নামলো, তখন গা জনবিরল হয়ে এসেছে। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। গাছের আড়ালে দুজন দ্রুত বেগে পা চালালো। জমিদার বাড়ির ফটক খোলাই ছিল, একটু ফাঁক করে দুজনে ঢুকে গেল ভেতরে। দারোয়ানের ঘরে নকুল রান্না করছিল। বলল, আমরা ফিরে এসেছি নকুল, তুমি তাড়াতাড়ি রান্না শেষ করে তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর আমরা বেরাবো। দুজনেই নকুলের ঘরে ঢুকে বসলো। ঘন্টা খানেকের মধ্যেই নকুলের খাওয়া দাওয়া শেষ। আলোটা নিভিয়ে দিয়ে তারা বেরিয়ে পড়ল। ভাঙা বাড়ির পাশ দিয়ে তারা এলো দর্শনী চাতালে। চাতালের সিঁড়ি দিয়ে তারা উঠল না, ঘুরে গেল পেছন দিকে। এতবার এখানে এসেছে, কিন্তু এই পেছন দিকটাতে একবারও আসেনি। সেখানে দেখলো একটা বড় আকারের খিলান। চোখে পড়ল সেই খিলানের ভেতর দিকে আলো জ্বলছে। কথার আওয়াজও কানে এলো। অন্ধকারে তারা উঁকি মেরে দেখল দুটি লোক দাঁড়িয়ে, তারাই কথা বলছে। গোবিন্দ বলল, এইখানে আর নয়, আমরা একটু তফাতে থাকি। সামনেই ভাঙা বাড়ির ঘর ও বারান্দা। তিনজন সেইখানেই উঠে গেল। রুমাল দিয়ে ধুলো ঝেড়ে সবে একটু বসেছে, এমন সময় দুটি লোককে দেখা গেল। তারা ঘরের ভেতরে লোক দুটিকে দেখেই চেঁচিয়ে উঠল, আবার তোরা এসেছিস? দেখলি কিন্তু দুটো জান গেল। তবু কি তোদের জানের ভয় নেই? ভেতরের লোক দুটো কিন্তু চমকে উঠল। টর্চ হাতে নিয়ে বেরিয়ে এলো বাইরে। তাদের টর্চের আলো এই দিকের বারান্দায় এসে পড়তেই গোবিন্দ আর গোপাল তাড়াতাড়ি ভাঙা থামের আড়ালে সরে দাঁড়ালো। দর্শনী চাতালের নিচে তখন দুপক্ষের চিৎকার শুরু হয়েছে। তোদের এখানে আসতে বারণ করেছিলাম,
দুটো যান খতম হয়ে গেল, তবুও এসেছিস? তুই যেই জন্য এসেছিস আমিও ঠিক সেই জন্য এসেছি এখানে। আমি আসছি। এখন এটা আমার বাড়ি। আজ আমি এই বাড়ি কিনেছি। আমার পকেটে দলিল আছে, কাল সোমবার রেজিস্ট্রি হবে। এই ভাঙা বাড়ি আবার মালিক কি রে? আমরা তার হদিশ পেয়েছি, সেটা না নিয়ে আমরা ছাড়বো না। সে কিন্তু তোরা কিছুই পাবি না। বেশ, মাল তো বের কর, তারপর বোঝাপড়া হবে। পরে কেন, এখনই বোঝাপড়া খতম করছি। লোকটি তখন পকেট থেকে একটা বোমা বার করে বক্তার বুকের ওপরে ছুড়ল। বোমা ফাটল, মানুষটি শুয়ে পড়ল। তার পেছনে যে সঙ্গীটি ছিল সে তখন পকেট থেকে পিস্তল বার করে পরপর দুটি গুলি চালিয়ে দিল। অব্যর্থ লক্ষ্য, এইদিকে দুজনই ধরাশায়ী হলো। এবার লোকটি ছুটল দেয়ালের দিকে। গোবিন্দ আর গোপাল স্তব্ধ। 1 মিনিটে চোখের সামনে 3টে মানুষ খুন হলো। গোবিন্দ বলল, চল চল, ওদের এবার দেখি গিয়ে। এগিয়ে এলো। গোবিন্দ প্রথম লোকটির পকেটে হাত দিয়ে দেখল সত্যি দলিলটা রয়েছে। সেইটা নিয়ে নিজের পকেটে রাখল। তারপর প্রত্যেকের টর্চগুলো নিল। বলল, চল চল, এখনই হয়তো চৌকিদার এসে পড়বে, আর আমাদের দেখলেই খুনি বলে ভাববে। 3জনই চলে এলো। এদিকের বাড়ির বারান্দায় নকুল ঘর খুলে দিল। নকুল আলো জ্বালল, তারপর বলল, বাবু, আজ আমি একলা শুতে পারবো না। এই ঘরে আমি একটু শোবো। শুবি তো শো, কিন্তু মনে রাখবি বোমার শব্দে আমাদের ঘুম ভেঙেছে। আমরা কিন্তু কিছুই জানি না। টর্চ 4টে গোবিন্দ সুটকেসে ভরল। তারপর বারান্দায় এসে দাঁড়ালো। ঘণ্টাখানেক কেটে গেল, কিন্তু কেউ এলো না। গোপাল বলল, মিছিমিছি রাত জেগে লাভ নেই। গ্রামের মানুষ এখন রাত বিরেতে গুলি ও বোমার হাঙ্গামায় আর ঘর থেকে বেরোয় না। যা করার তা কাল সকালেই করা যাবে। সকালে সূর্যোদয়ের ঘণ্টাখানেকের মধ্যে দর্শনী চাতালের চারিদিকে গায়ের লোক ঘিরে ধরল। তারপর চৌকিদার এলো। ঘণ্টাখানেক পর সদর থেকে জিপে চেপে এলো পুলিশ। গোবিন্দ পুলিশকে বলল, বোমার শব্দ পেয়ে ঘর থেকে আমরা আর সাহস করে বেরাতে পারিনি। মিছিমিছি জখম হতে যাব কেন? যাই হোক, যা করবার সকালে তো আপনারা করবেনই। দারোগাবাবু সব দেখে শুনে বললেন, এ পাটের দলগত ঝগড়া বলে মনে হচ্ছে। তারপর পুলিশ 3টে মৃতদেহ নিয়ে চলে গেল। দুপুরে গোবিন্দ গিয়ে দেখা করলো পঞ্চায়েত প্রধানের সঙ্গে। বলল, আমার ভাঙা বাড়ির রাবিশ সব আমি সাফ করব। আপনাদের পথ ঘাট খানা ডোবা কোথায় ভরাট করা দরকার সেটা আপনারা আমাকে বলুন, আর কিছু মজুর দিন। মজুরি আমি দেব। তখনই সব ব্যবস্থা হয়ে গেল। 7 দিনের মধ্যে চৌধুরীদের ভাঙা বাড়ির যেখানে যা রাবিশ ছিল তা সব সমতল হয়ে গেল। তারপরেই ফটকের সামনে সাইনবোর্ড ঝুলল, শিবনাথ শিল্পাশ্রম। গোবিন্দ বলল, ব্যাংকে আমার 30,000 টাকা আছে, সেই টাকা দিয়ে একটা সৎ কাজ হোক। আমি 1 পয়সাও চাই না। গায়ের প্রজাদের খাজনার টাকা গায়ের প্রজারাই ভোগ করবে। এরপর শুরু হলো কয়েকটা বড় বড় টিনের সেট তৈরি করা, কামারশালা, কাঠের কাজ, লোহার কাজ, তাঁতের ঘর প্রভৃতি। গোপাল বলল, এ তো বিরাট ব্যাপার। 30,000-এ কি হবে? লাখ লাখ টাকা চাই। গোবিন্দ বলল, লাখ লাখ টাকাই তো আসবে। গোপাল অবাক হয়ে তাকায় গোবিন্দর দিকে। গোবিন্দ বলে, শাহজাদা সুজার সোনাদানা। এ কি, তুমি পেয়েছো? যাবে যাবে বন্ধু, পাওয়া যাবে। কোথায়? এইখানেই, শুধু একটু খাটতে হবে।
সবাইকার চোখের আড়ালে। তার আগে তোমাকে একটা ধাঁধার উত্তর বার করতে হবে। গোবিন্দ পকেট থেকে একটা পকেট গীতা বার করে তার শেষ পাতাটি খুলে গোপালের সামনে ধরল, বলল, মামাবাবু এই গীতাখানা নকুলের কাছে রেখে গিয়েছিলেন আমাকে দেওয়ার জন্যে। এর শেষ পাতায় একটা অঙ্ক আছে। এই অঙ্কটা যদি মিলাতে পারো তাহলেই সব কেল্লা ফতে, সোনাদারার হদিশ সব পাওয়া যাবে। গোপাল দেখল বইয়ের শেষ পাতার মলাটের কাছে অনেকগুলো অঙ্ক লেখা আছে। 4 1 18 19 149 0 3 8 1 21 12 0 0 7 18 1 22 5 4 9 7 0 0 0 0 7 15 12 4 0 0 0 19 1 8 1 10 1 4 1 19 21 10 1 19 0 0 0 7 15 12 4 0 0 0 0 গোপাল খানিকক্ষণ অঙ্কগুলির পানে তাকিয়ে রইল, তারপর বলল, সময় চাই। গোবিন্দ বলল, আজ সারা রাত সমাধান করো, কোনো বাধা নেই। তুমি সমাধান করেছো? আমি করেছি বলেই তো তোমাকে দিলাম। তুমি না পারলে আমি তো আছি। আমার 2 ঘন্টা লেগেছে, তোমার কতক্ষণ লাগে দেখি। গোপাল তখন পকেট থেকে পকেট বই বার করে তাড়াতাড়ি করে সাদা পাতায় যোগ বিয়োগ গুণ ভাগ করতে লাগলো। গোবিন্দ চেয়ারে বসে ঝিমোতে লাগলো। দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল। স্কুল বাড়িতে নাইট স্কুল ছুটি হওয়ার ঘন্টা বাজলো। গোবিন্দ চোখ মেলে বলল, কি সমাধান হলো? যদি না হয়ে থাকে তো থাক, কাল সকালে আমি বুঝিয়ে দেব। এখন তো রাত 8:30 হয়ে গেল, খেয়ে দে শুয়ে পড়ি চলো। গোবিন্দ নকুলকে ডাকলো খাবার দেওয়ার জন্য। গোপাল বলল, খাবার পরে আমি বুঝিয়ে দেব। বেগুন ভাজা, ডিমের ডালনা আর খান কয়েক লুচি খেতে আর কতক্ষণই লাগবে। খাওয়া শেষ করে গোবিন্দ বলল, ওইটা এমন কিছু সমস্যা নয় ভাই। ইংরেজিতে এ থেকে জেড অবধি 26টা অক্ষর, পরপর এক একটা নম্বর ধরো, তারপর অক্ষর সাজাও সেই নম্বর অনুযায়ী। 4 হলো ডি, 1 হলো এ, 18 হলো আর, 19 হলো এস, 1 হলো এ, 14 হলো এন, আর 9 হলো আই। তাহলে 4 1 18 19 1 14 আর 9 মিলিয়ে হলো DARSANI, অর্থাৎ দর্শনী। এর পরের শব্দ হলো চাতাল, পরের লাইন ড্রেক, তারপরের লাইনে আছে ড্রিক, তারপরের লাইন হলো গোল্ড। এবার ধাঁধা পরিষ্কার হয়ে গেল। দর্শনী চাতালের নিচে কবর, নিচে খোড়ো, নিচে সোনা, শাহজাদা সুজার সোনা। ওই দর্শনী চাতালের নিচে যেটা আমরা কবর ভেবেছি, ওই বেদিটা ভেঙে ফেলতে হবে। ওইখানে হয় সিন্দুক আছে আর না হয় কলসি আছে, কিন্তু ওইটা এখন খুঁজে দেখা খুব মুশকিল। যদি সত্যি কিছু বেরোয় তাহলে সেই জিনিস এখন রাখবো কোথায়? গোপাল বলল, এই অবস্থায় সে তো কোনোদিনই বের করা যাবে না। যাবে বন্ধু যাবে, আমি তারই ব্যবস্থা করছি। রাবিশ সাফ হলে এখানে যে ঘরগুলি আস্ত আছে সেগুলোকে সারাবো, আর বাকি জমিতে বড় বড় টিনের সেট করব। সেইখানে শিল্প বিদ্যালয় করব। সুতোরের কাজ, কামারের কাজ
পোলট্রি প্রভৃতি শেখানো হবে। কিন্তু তার আগে টাকাটা তো তোমার হাতে আসা চাই। সব ঠিক হবে, তুমি দেখো না, কাজ তো তোমার শুরু করে দিয়েছি। লাখ লাখ টাকার মোহরের খবর পেলে টানাটানি পড়ে যাবে তো, সেইটা কিন্তু আমি হতে দেব না। এইখানকার মানুষের টাকা এইখানকার লোকের উপকারেই খরচ হবে। দেখো না, আমি কাল থেকেই মিস্ত্রি লাগিয়ে দিচ্ছি। কয়েকদিনের মধ্যেই চৌধুরীদের ভাঙা বাড়ির জায়গায় বড় বড় টিনের সেট তৈরি হয়ে গেল। পুরনো যত সব ঘর সবই সারানো হয়ে গেল। চৌধুরী বাড়ির পুরনো নিদর্শন রইল শুধু দর্শনী চাতালটা। গোবিন্দ বলল, পুরনো স্মৃতি একটা থাক। লোহার ফটক রংচং করে নতুন হয়ে গেল। তার উপর সাইনবোর্ড লাগানো হলো, মোহনলাল শিল্প শিক্ষা কেন্দ্র। গোবিন্দের মামার নাম ছিল মোহনলাল। বাড়ির চারপাশে 8 ফুট পাঁচিল উঠে গেল। পুরনো পাঁচিল যা ছিল মেরামত করে উঁচু করা হলো। ভেতরে কি হচ্ছে তা বাইরে থেকে বোঝার উপায় রইল না। ইতিমধ্যে শোবার ঘরের পাশে যে বাথরুম করা হয়েছিল, এইখানে দুটো চৌবাচ্চা করা হলো। একটায় রইল টিউবওয়েলের জল। দর্শনী চাতালের নিচের বেদি ভেঙে যে দুটো সিন্দুক পাওয়া গেছে, সেই দুটো ছোট ছোট সিন্দুক, তবে সবই আশ্রপি ভরা। ব্যাপারটা জানলো শুধু গোবিন্দ আর গোপাল, আর কিন্তু কেউ না, নকুল পর্যন্তও না। কাঠ দিয়ে চৌবাচ্চার মুখ চাপা দেওয়া হলো। গোবিন্দ বলল, রোজ একটা দুটো করেই কলকাতায় নিয়ে যাব, গলিয়ে বেচবো, আর সেই টাকায় এইখানে এক একটা ব্যবস্থা করব। অন্তত 10 লাখ টাকার মোহর পেয়েছি, ওতেই মোহনলাল শিল্পক্ষেত্র এখানকার একটা নাম করা প্রতিষ্ঠান হয়ে উঠবে। কিন্তু যত সরলভাবে কাজ করবে বলে গোবিন্দ ভেবেছিল, তা কিন্তু হলো না। প্রথমেই যে বিপত্তি দেখা দিল, তার জের কিন্তু সহজে মিটল না। হঠাৎ একদিন সন্ধ্যার পর কোনো কথা না বলে সোজা এসে পড়ল গোবিন্দর ঘরের মধ্যে। কে আপনি? কি চাই? এই বাড়িটা সম্পর্কে আপনার সাথে একটু বোঝাপড়া করতে চাই। এই বাড়িটা আপনি কদিন আগে আমাদের চিপের কাছে বিক্রি করেছেন। চিপ হাঙ্গামার মধ্যে মারা যাওয়ায় সেই দলিল হারিয়ে গেছে। এখন আমাদেরকে আরেকখানা দলিল করে নিতে হবে। আমরা সবটাই করে নিয়ে এসেছি, আপনি একটা সই করে দিন। টাকা ছাড়া দলিল হয় নাকি? আগের বার সাদা কাগজে সই করেছি, সেটার কোনো দাম নেই। ওই সাদা কাগজে সই হলেই আমার চলবে, টাকা আপনার পকেটে আসবে। এখন আপনার বাড়িটার দখল চাই। আমি যে এত ভাঙা গড়া করলাম, সেটা কি তোমাদেরকে এই বাড়ি ছেড়ে দিয়ে যাওয়ার জন্য? দেখুন, আমাদের কথা না মানলে আমরা আপনার লাশ ফেলে দেব। আপনার মামার একমাত্র উত্তরাধিকারী আপনি। আপনি না থাকলে এই বাড়ি আর কোনো মালিক নেই। আমরা তখন জবরদখল করে নেব। এই বাড়ি আমাদের হবেই। আপনার জান রাখতে হলে সই করুন। কাল সকালের বাসে দুজনে কলকাতা চলে যাবেন। আমরা তৈরি হয়েই এসেছি। দুজনেই পকেট থেকে দুটো বোমা বার করলো। তারপরে বলল, এ কিন্তু ছেলে ভোলানো পটকা নয়, একটা ফাটাই, দেখবেন। সামনের প্রাঙ্গণে একটা বোমা একজন ছুঁড়ে দিল। সশব্দে সেটা ফাটলো। দেখলেন তো, সই করুন, না হলে আপনার ঘরে একটা ফেলবো বোমা। নিশ্চয়ই, নিশ্চয়ই ফেলবে। পিস্তল হাতে পুলিশ অফিসার এসে দাঁড়ালো দরজার সামনে। হাতের বোমা আর ছোড়া হলো না। দুই মস্তানকেই পুলিশ ধরলো। তারপর আর গল্প নেই। মস্তান দুজন দাগি আসামি, তাদের জেল হলো। এদিকে দিনে দিনে গোবিন্দর শিল্প বিদ্যালয় বিশেষভাবে জমে উঠল।